তোষামোদ নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর কাবিল প্রশ্নগুলো সহজ। এই অনুষ্ঠানে আমরা চলমান ঘটনার নানান তথ্য বক্তব্য তুলে ধরি, অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। আপনাদের সঙ্গে আছে আমি সাঈদ খান। আমাদের আজকের আলোচনার বিষয়, পুলিশ হত্যার বিচার কি নতুন সংকট তৈরি করবে কিনা। সাম্প্রতিক সময়ে নতুন নির্বাচিত সরকার দায়িত্ব নেবার পর স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্যকে কেন্দ্র করে এটি নিয়ে পক্ষে বিপক্ষে নানান ধরনের আলোচনা সমালোচনা ডালপালা মেলতে শুরু করেছে। ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও বলেছেন যে তিনি এভাবে বলেননি যে পুলিশ হত্যার বিচার বা তদন্ত হবে, এরকম কিছু মেনশন করেননি, যদিও এটি তার পক্ষ থেকে এক ধরনের ক্লারিফিকেশন দেওয়া হয়েছে। তারপরেও এটি নিয়ে আলোচনা সমালোচনা চলছে। এসব বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র আইনজীবী এবং গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে আছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। আপনাকেও স্বাগত জানাচ্ছি। মঞ্জু ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আমরা যখন যে বিষয়ে আলোচনা করব বলে শুরু করেছি, এর পাশাপাশি আপনি জানেন যে মধ্যপ্রাচ্যে একটি সংকট চলছে। ইরান এবং যুক্তরাষ্ট্রের যে হামলা, এটিকে কেন্দ্র করে আমাদের বিশেষ করে দক্ষিণ এশিয়ার অর্থনীতি অনেকটাই নির্ভরশীল। কারণ এই ইউরোপের সাথে, আমেরিকার সাথে বা এশিয়ার সাথে যে কানেকশন, সেটি হচ্ছে হরমুজ প্রণালী। ব্যবসায়িক এটিকে বলা হয় ধমনী, যার উপরে আমাদের অর্থনীতি অনেকটাই নির্ভর করে, বিশেষ করে এনার্জি। এতে কোন ধরনের প্রভাব পড়তে পারে বা শেষ পর্যন্ত এই যুদ্ধের পরিণতি কোন দিকে গড়াতে পারে? ধন্যবাদ সাঈদ খান আপনাকে। সুব্রতদা আসছেন, দর্শক বিন্দুকে শুভেচ্ছা। আসলে এই আপনার স্টুডিওতে ঢোকার একটু আগেই শুনলাম যে ইরানের সাবেক রাষ্ট্রপতি আহমদিনেজাদকে হত্যা করা হয়েছে। এর আগে আলী খামেনিকে হত্যা করা হয়েছে এবং অনবরত শীর্ষ কর্মকর্তা, সামরিক কর্মকর্তা। বোঝা যাচ্ছে যে এটা টার্গেট কিলিংয়ের আরও বেশ প্ল্যান আমেরিকার কাছে আছে বা ইসরায়েল সহ তাদের যৌথ তৎপরতার মধ্যে। এবং লং টাইম তাদের ইন্টেলিজেন্স এখানে কাজ করছে, বোঝা যাচ্ছে তাদের অপারেশন। আবার একই সাথে আমি দেখলাম যে ইরানের যে রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান, উনিও বলেছেন যে তারা কিন্তু লক্ষ্যবস্তুতে আরও কঠোর হামলা চালাবে, মানে ইরান হামলা চালাবে। এবং ইরানের আজকে তাদের রাষ্ট্রপতির মানে ইমাম খামেনির যে দাফন অনুষ্ঠান বা মানে জানাজা অনুষ্ঠানে আমরা যেটা দেখলাম যে তারা মানে লক্ষ লক্ষ মানুষের সমাগম, এবং তারা সেখানে বলেছে আমাদেরকে তোমরা মারতে পারবে, হত্যা করতে পারবে, কিন্তু আমরা মাথা নোয়াবো না, আমাদের মাথাকে নোয়াতে। তারা কিন্তু প্রতিশোধের লাল পতাকা উত্তোলন করেছে। তো এটা ইতিমধ্যে তো আমরা দেখছি যে যুদ্ধটা কাতার, কুয়েত, তারপরে আপনার এই বাহরাইন, দুবাই, বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, সৌদি আরবের দিকেও। তো এটা যদি হয় এবং এর সাথে ইরানের যারা মানে মিত্র বাহিনী আছে, মিত্র দেশ আছে, তারাও যদি এখানে ইনভলভ হয়। ইতিমধ্যে রাশিয়ার পক্ষ থেকে এক ধরনের প্রতিক্রিয়া দেখানো হয়। রাশিয়া, চায়না যদি ইনভলভ হবে কিনা আমি জানি না। মানে এখানে তুরস্কের কি ভূমিকা হবে? আপনি যেই প্রসঙ্গটাতে মানে ফোকাস করেছেন, আমাদের দেশের অর্থনীতি বা আমাদের নির্ভরতার জায়গায় কি হবে, এখানে কিন্তু আবার আমাদের পাকিস্তান, আফগানিস্তানেও এক ধরনের যুদ্ধ পরিস্থিতি চলছে। তো সব মিলিয়ে এটা শুধু বাংলাদেশ না, সারা বিশ্বকে খুব বেশি, বিশেষ করে দক্ষিণ এশিয়া, যেহেতু পেট্রোডলার নির্ভর। আমাদের দক্ষিণ এশিয়ার দুটো সমস্যা। একটা হচ্ছে জ্বালানির নির্ভরতা, যেহেতু আমরা মধ্যপ্রাচ্যের জ্বালানি নির্ভরতার সাথে আমাদের আছে। আমাদের গ্যাসও কাতার থেকে আমরা কিন্তু এলএনজি নিয়ে আসি। এর বাইরে আমাদের জন্য যেটা ভয়ঙ্কর সেটা হচ্ছে আমাদের লক্ষ লক্ষ আমাদের প্রবাসী শ্রমিকরা, বড় জায়গাটা তারা সেখানে আছেন। এখন কিন্তু সামনে আমাদের ঈদ, এরপরে আবার কুরবানি ঈদ। আমাদের দেশে সাধারণত রেমিটেন্স আসে ঈদের সময় একটা রেকর্ড পরিমাণ, দুইটা ফেস্টিভ্যালকে কেন্দ্র করে। এখন তারাই যদি সেখানে বেতন দিতে না পারে, তারাই যদি তাদের সেখানে চাকরি, তারা যদি বিপদে থাকে, তারা কিভাবে, মানে সবসময় তো তারা আমাদের বিপদে খোঁজ নিয়েছে। এবং আমরা দেখেছি গতকালকে এয়ারপোর্টে আমাদের মন্ত্রীরা সেখানে গিয়েছেন, আমাদের মন্ত্রীরা রাত জেগে কষ্ট করেছেন। তাদেরকে এখন অনেক ফ্লাইট বাতিল হবে, আরও ফ্লাইট বাতিল হবে। এখন যারা আসছেন ছুটিতে তারা যেতে পারবেন না। এবং আমাদের বিমানও তো ব্যবসায়িক এক ধরনের মন্দায় পড়ে যেতে পারে। আমাদের বাংলাদেশের বেশিরভাগ শ্রমিকরা যেহেতু সার্ভিস ওরিয়েন্টেড জব করেন,
তো এখন তো তাদের সার্ভিসটা বেশি দরকার, কারণ ধ্বংসস্তূপ সরানো, বিপদে সাহায্য করা, মেডিকেল সাপোর্ট, এই ধরনের অনেক ধরনের প্রফেশনে আমাদের বাংলাদেশিরা কাজ করেন। তো সেই জায়গা থেকে আমি দুইটা বড় ধরনের সংকট দেখি। একটা হচ্ছে জ্বালানির মূল্য বৃদ্ধি হওয়ার একটা সংকট আছে, আরেকটা সংকট হচ্ছে যে আমাদের রেমিটেন্সের উপর একটা প্রভাব পড়বে এবং আন্তর্জাতিক বাণিজ্যের উপরেও তো প্রভাব পড়বে। হ্যাঁ, ওগুলো তো আছেই, ধরুন সাইড এফেক্ট আছে। হরমুজ প্রণালী হয়েই তো হরমুজ প্রণালী তো অলরেডি ব্লকড হয়ে আছে, এটা ব্লকড হয়ে আছে, এবং এটা এখন যেভাবে দুই পক্ষেই হামলা হচ্ছে, এবং ইসরায়েল এবং আমেরিকার যে যৌথ হামলা আমরা দেখতে পাচ্ছি, আমেরিকা ট্রাই করছে বা ইসরায়েল ট্রাই করছে যে এই হামলাটা শুধু আকাশপথে না, এটাকে এক ধরনের সিভিল ওয়ার ইরানের ভিতরে তৈরি করা যায়। স্থলপথের না, আমি যেটা বলছি যে ওই যে রেজা শাহ পাহলভীর যে অনুসারীরা আছেন তাদেরকে দিয়েও এক ধরনের সিভিল ওয়ারের মতো পরিস্থিতি তৈরি করার তারা চেষ্টা করছেন। আপনি দেখবেন কিছু কিছু মিডিয়াতে খবর এসেছে যে একদিকে শোকের মাতম, আরেকদিকে উল্লাসের একটা অংশ কেউ কেউ দেখাচ্ছে। কারণ ওই জায়গায় আমরা জানি যে আমেরিকাতে আছে রেজা শাহ পাহলভী যে নাতি, তিনি রেজা পাহলভী কিন্তু আমেরিকাতে আছেন, তিনি এই হামলাকে সমর্থনও করছেন। হ্যাঁ, সে তো বক্তব্য দিয়েছে লাইভে এসে, তার একটা বক্তব্য আমি শুনেছি। তিনি তো সেখানে লোকদেরকে উল্লাস প্রকাশ করছেন, বিজয় হিসেবে দেখছেন। হ্যাঁ, এই যে পৃথিবীতে এই মানে দামামাটা বেজে উঠলো, এই যে পরিস্থিতি যে আমি আপনাকে আপনার ঘরে গিয়ে মেরে আসতে পারবো, তো এটা তো এক ধরনের দস্যুতা, এটা তো এক ধরনের মানে সারা পৃথিবী এখন নিরাপত্তাহীনতায় আছে। আমার শক্তি আছে, আমি আপনার ঘরে গিয়ে আপনাকে মেরে আসলাম, তাহলে আপনার সার্বভৌমত্ব, স্বাধীনতা, আপনার আপনি খারাপ হতে পারেন আমার দৃষ্টিতে, কারণ আমরা তো একটা আপেক্ষিকতার যুগে বসবাস করি, তাই না? আমার দৃষ্টিতে আপনি খারাপ, আপনার দৃষ্টিতে আমি খারাপ, আমার দৃষ্টিতে হ্যাঁ। এখন ধরেন এই আপনার ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে একজন বড় সন্ত্রাসীকে তারা হত্যা করেছেন। বড় সন্ত্রাসীর বয়স কত? 87 বছর বা 88 বছর বয়স। আলী খামেনি একদম বৃদ্ধ একজন মানুষ, বা আহমদিনেজাদেরও বয়স প্রায় 70 ছুঁই, আমি যদি ভুল না করি, বা আরও 60-এর কাছাকাছি এরকম হবে হয়তো। তো এখন প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ, ইরানের শাসন নিয়ে আপনার প্রশ্ন থাকতে পারে। ইরানের শাসন কি স্বৈর শাসন, না সেটা শরিয়া ভিত্তিক শাসন, না ইসলামিক শাসন, সেটা নিয়ে তাদের নাগরিকদের একটা কনসার্ন থাকতে পারে। আমার আর আপনার একটা মতো পার্থক্যের ব্যাপার থাকতে পারে, কিন্তু প্রসঙ্গ হচ্ছে সেই রাষ্ট্রটার উপরে আপনি অপছন্দ করবেন বলেই আপনি তারপর আগ্রাসন চালাবেন। তার সবচেয়ে বড় কথা হচ্ছে ইরানের সাথে একটা অলরেডি ডায়লগের একটা পরিস্থিতি চলছিল, এবং আমরা অতীতেও দেখেছি মার্কিনীরা বিভিন্ন জায়গায় যে অভিযোগগুলো করেছেন। এর আগে দেখা যাচ্ছে ইরাকে বলা হচ্ছে যে তারা মরণঘাতী অস্ত্র, জীবাণু অস্ত্র তৈরি করেছেন, কিন্তু এরপরেও দেখা গেলো যে আসলে তারা মানে তাদের ইনফরমেশনগুলো রং। এখনও ইরানের উপরে তাদের যে আগ্রাসনের তারা যে ছুতাটা ব্যবহার করছেন, যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্য চেষ্টা করছে। তো আপনি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারলে আরেকজন কেন পারবে না? এবং ইরান কিন্তু ঘোষণা দিয়েছে তাদের কাছে পারমাণবিক অস্ত্র তো আছে। হ্যাঁ, এখন আজকে তো আমি দেখলাম তারা বলছে আমরা আর কিছু চাই না, আমরা শুধু আমাদের পারমাণবিক অস্ত্র বানাতে চাই আমরা। তো একটা বিষয় হচ্ছে যে ইরানের হাতে যদি পারমাণবিক অস্ত্র আসে বা কেউ যদি ইরানকে সেই প্রযুক্তিটা দেয়, অসুবিধাটা কি? আমি যদি যুক্তির কথাই বলি, এবং এর ফলে কি বিশ্ব এক ধরনের হুমকির মুখে পড়ে যেতে পারে না সভ্যতা? না, বিশ্ব হুমকির মধ্যে পড়বে, অথবা এমনও হতে পারে, উল্টাটাও হতে পারে যে বিশ্ব নিরাপদও হয়ে যেতে পারে। আপনার কাছেও পিস্তল আছে, আমার কাছেও পিস্তল আছে। আমাদের সাথে একজন প্রবীণ আইনজীবী আছেন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। আপনার কাছ থেকে একটু শুনতে চাই, বৈশ্বিক রাজনীতিতে, বিশেষ করে দক্ষিণ এশীয় রাজনীতি এবং অর্থনীতিতে কেমন প্রভাব পড়তে পারে। আমরা একটু আলোচনা শুরু করতে চাই আমাদের আজকের যে নির্ধারিত বিষয় পুলিশ হত্যার বিচার নিয়ে একটু ছোট্ট করে। আমি একটু ইরানের সাথে একটু বলতে চাই আর কি। আমরা তো ছেলেবেলা থেকে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্লোগান দিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু না কি প্রেস নোট, যেটা কি দরিমাস নাসরিপানি, এটা তো মনে হচ্ছে পুরোপুরি তো ট্রাম্পের পক্ষে চলে গেল আর কি। এগুলো কোনো কথা হলো না, এটা কোনো পররাষ্ট্র নীতি হইতে পারে? হ্যাঁ, একটা বিশ্ব মোরাল এককভাবে সারা পৃথিবী ঘুরাচ্ছে, যারা যেখানে খুশি মেরে ফেলতেছে, এরপরে তো আইসা আমাদের এখানে তো হামলা করতে পারে। মোদির বিরুদ্ধেও তো লাগছিল কিছু একটা ঘটনা ঘটাবে, ভেনেজুয়েলাকে নিয়ে চলে গেছে। এখন কথা হচ্ছে ইউনিপোলার হয়ে গেছে আর কি। এখন তো রাশিয়া নাই, সুতরাং আমরা একটু আওয়াজও তুলতে পারছি না। তো চায়নার তো একটা ভূমিকা থাকা দরকার এখানে। হ্যাঁ, তো সেই কাজটাও তো হচ্ছে না। তো আমরা কি এত কি বলে আমরা অসহায় হয়ে গেছি আর কি। পুরা বিশ্ব মানবতা কোথায়? এই তো প্রত্যেক দিনে সেই মানব বিরুদ্ধে অপরাধ করে যাচ্ছে। ওটা আন্তর্জাতিক সন্ত্রাসী হিসাবে তারা চিহ্নিত করা উচিত।
তার বিরুদ্ধে। তো কেন আমরা সমস্ত বিশ্বে একক স্লোগান তুলে আন্দোলন সংগ্রামে কেন হয়নি? অতীতে তো হয়েছে এগুলো, তাই না? যখন যেখানে ঘটনা ঘটেছে জনস্বার্থের বিরুদ্ধে, সারা পৃথিবীর মানুষ তারা তো একসাথে কাজ করেছে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যেমন সারা পৃথিবীর আমরা সাপোর্ট পেয়েছি, ভিয়েতনাম যুদ্ধে, কম্বোডিয়া, সব জায়গায় তো ছিল এগুলো। সেই জিনিসটা কেন আমরা পাচ্ছি না? এইখানে আমাদেরও অনেকগুলো বিপদ আমরা নিজেরা ডেকে আনি। কিন্তু সুব্রত দা, নতুন একটি সরকার দায়িত্ব নিয়েছে মাত্র। বিগত 17 বছরের যে রিজিমটি ছিল অর্থনীতিকে একেবারে ভঙ্গুর করে দিয়েছে, সেই জায়গা থেকে নতুন একটি সরকার দায়িত্ব নিয়েছে। তাদের বুঝে উঠবার আগে এরকম একটি আন্তর্জাতিক বিপর্যয় সরকারের জন্য আরেক ধরনের চাপ হয়ে যাচ্ছে। না, বাংলাদেশকে এত অসহায় ভাবলে তো হবে না। আমাদের অতীত ঐতিহ্য আছে, তো আমরা তো লড়াই সংগ্রাম করেই এগিয়েছি। আমরা মার্কিনীদের স্বাধীনতার পরে অর্থনৈতিকভাবে এত দুর্বৃত্তায়নের মুখে বাংলাদেশ, না সেটা হইতে পারে, সেটা তো আমার তো 18 কোটি মানুষ আছে, সেটা তো একটা বিরাট শক্তি। কিন্তু সেই জনশক্তি বহির্বিশ্ব থেকে যে রেমিটেন্সটা দেয়, সেই রেমিটেন্স না সেটাই তো বলছি না, একটা পুরো বিশ্বব্যাপী তোলপাড় শুরু করে দিচ্ছি। তো 1 মাসও যায় নাই, আবার আরেকটা ঘটনা টার্গেট করেই যাচ্ছে। এখন মিডল ইস্টে তো পুরো তছনছ করে দেবে সে। এটা কি আমরা মেনে নিতে পারি? সেটা একটা, আমি তো বলছি এত বড় ক্রিমিনাল সমসাময়িক কালে তো আমরা দেখি নাই। আমরা তো আশা করেছিলাম যে ট্রাম্প হয়তো এই পর্যায়ে যাবে না, অথচ আগের জন যিনি ছিল তাকে নিয়েও আমরা অনেক কথা বলেছি যে তাদের মধ্যে একটা যুদ্ধের ছিল, মন মানসিকতা ছিল। এখন তো দেখি এসে কাউকে মানতেছে না। রিপাবলিকানরা সারা জীবন দেখা গেছে তারা যুদ্ধ, মানে তাদের সময় যুদ্ধ কম হয়েছে, ডেমোক্রেটদের সময় যুদ্ধ হয়েছে। এবারেই দেখা গেল যে রিপাবলিকানরা যুদ্ধের পর যুদ্ধ লাগিয়ে দিচ্ছে সব। এখন আমাদের আন্তর্জাতিক সেরকম তো কোনো বলয় আমরা পাচ্ছি না। এটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা একেবারে বন্ধুহীন হয়ে যাব। আজ আর আমাকে আমেরিকার সাথেই থাকতে হবে, বা পৃথিবীতে আর কোনো শক্তি নেই যাদেরকে নিয়ে আমরা এই লড়াইটা তো করবো। আর ভাই জাতিসংঘ কী করতেছে বলেন? এটা দন্তহীন একটা সংস্থা পরিণত হয়েছে, এবং ওই ট্রাম্প যেভাবে চায় তারাও সেভাবে অনেক ক্ষেত্রে সেটাই করতেছে। আমি মনে করি যে এত অসহায়ত্ব বোধহয় আমাদের সম্ভব না। আমাদের অর্থনীতি এবং ভূ রাজনীতিতে প্রভাব পড়বে কতটা? সো হোয়াট, তাই বলে কি আমরা বাঁচতে পারবো এগুলো থেকে? প্রভাব পড়বে। আপনি ঘুরে ফিরে অর্থনীতির কথা বলছেন, আমাদের রেমিটেন্সের কথা বলছেন। তো রেমিটেন্স শুধু মিডল ইস্ট থেকে আসতে চাইলে তো সেটাও তো ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য তো আরও বেশি সোচ্চার হওয়া উচিত। আমার কথা হচ্ছে এই যে আমেরিকা এই অপকর্মগুলো করে যাচ্ছে একচেটিয়াভাবে, সারা বিশ্বের মানুষ কেন আমরা ঐক্যবদ্ধ হচ্ছি না তার বিরুদ্ধে? অতীতে হয়েছি না আমরা, এখন কেন আমরা সেটা পাচ্ছি? আপনার কাছে কি মনে হয় আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না কেন? পাচ্ছি না মানে আমাদের সরকারগুলো কেমন যেন একটু, কি বলবো, আমি বলি তো মেরুদণ্ডহীন সরকার হয়ে যাচ্ছে আর কি সব জায়গায়। প্রেস নোটের কথা বলেছেন আপনি, পরে দেখেন এটা বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের এরকম প্রেস নোট দিলে আমরা তো হতাশ। আমরা সরকার থেকে তো আরও একটু শক্ত কিছু আশা করি। বাংলাদেশকে যুদ্ধ করবার মতো সক্ষমতা রাখে বা ওরকম না রাখার কি আছে? আমি তো স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, সবার আগে বাংলাদেশ। তা আমার বাংলাদেশ যে ক্ষতিগ্রস্ত হবে এটা তো স্বাভাবিক। এখানে তো আলোচনা আমরা যে এসে গেছে সেগুলো। সেই জায়গায় আমার কথা হচ্ছে এই যে আন্তর্জাতিকভাবে সবারই সে বন্ধহীন করে দিচ্ছে, চাপে হোক যেভাবে হোক, এই ষড়যন্ত্রগুলো উন্মোচন হওয়া দরকার। আচ্ছা আচ্ছা, মঞ্জু ভাই আসলে কি প্রভুত্ব প্রতিষ্ঠিত করতে চাচ্ছে সুব্রতদার বক্তব্য অনুযায়ী? বন্ধহীন করে দিয়ে তো প্রভুত্ব জাহির করা। এই যুদ্ধ থেকে তো আমরা সরে এসেছি 45-এ দিকে। আমরা যে জাতিসংঘ তৈরি করেছি কেন করেছি যে যুদ্ধ দিয়ে তো সমাধান হয় নাই। আপনার আমেরিকা আগ্রাসন চালিয়েছে আফগানিস্তানে, সেই আফগানিস্তান থেকে তো আমেরিকাকে কিন্তু পালাতে হয়েছে। ছাড়া তো শান্তিও প্রতিষ্ঠা। ইরাক থেকেও তো তাকে পাততাড়ি গোড়াতে হয়েছে। কিন্তু কথা হচ্ছে সমাধান তো হয় নাই। আপনার এই যে যুদ্ধের পরে কি হয়েছে? যুদ্ধের পরেই তো ডায়লগ হয়েছে। সেই জন্য আমার কথা হচ্ছে যে এই যুদ্ধ যেহেতু কখনো কোনো সমাধান এনে দেয় নাই, ঠিক আছে? দেখেন যুদ্ধের পরে বিভিন্ন জায়গায় শান্তি প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে, বিভিন্ন জায়গায় স্বাধীনতা এসেছে। যুদ্ধ বলছেন আপনি তো টার্গেটেড কিলিং এর কথা বলেছেন। মানে এটা তো মানে যুদ্ধ একতরফা যুদ্ধ আপনি যদি বলেন আর কি, যেটা বলছেন টার্গেট কিলিং তো আরো ভয়ানক ব্যাপার। মানে একতরফা, যে আপনার কাছে প্রযুক্তি আছে বলে এখন ধরেন আমরা একবার দেখেছিলাম না যে টেলিফোন ট্রেস করে একসাথে অনেকগুলো টেলিফোনকে বিস্ফোরণ ঘটিয়ে অনেক মানুষকে হত্যা করা হয়েছে, সম্ভবত ইরানেই এটা হয়েছিল। যাই হোক, আমি যেটা বলছি যে আপনার কাছে ক্ষমতা আছে বলে আপনি মারবেন, এবং আপনার তো খেয়াল আছে যেটা সম্ভবত এটা টুইন টাওয়ারের যে অ্যাটাকটা হয়েছিল এটা কবে হয়েছিল? 2001-এ। 2009
2009 111 যেটাকে 9/11 বলা হয়, 9/11 বলা হয় যেটাকে। যাই হোক, আমি যেটা বলছি 2001-এ 2001 আমার যেটা বলছি যে সেটা হলো যে আপনি যখন আমাকে মারতেই থাকবেন, একটা সময় গিয়ে আমার কি হবে? আমার যেহেতু কোনো কথা বলার রাইট থাকবে না, আমার কোনো অধিকার থাকবে না, তখন বাধ্য হয়ে তো আমাকে আত্মরক্ষার পথে যেতে হবে। মঞ্জু ভাই, আসলে এই যে প্রতিহিংসা প্রতিশোধ, এই যে মানসিকতা তৈরি হচ্ছে, এই প্রতিহিংসা প্রতিশোধ এরকম মানসিকতার মধ্যে বাংলাদেশের আসলে কি করণীয়? বাংলাদেশের সুব্রতদা বলছেন যে প্রেস নোটটি দেওয়া হয়েছে, এই প্রেস নোটটি আসলে দুর্বল একটি প্রতিবাদ, এটি প্রতিবাদ বলতে আমরা এই প্রশ্নের উত্তর শুনবো, ছোট্ট একটি বিরতি নিতে যাচ্ছি। না, এত বড় একটা কিলিং হয়ে গেল, ওই ব্যাপারে আমরা শুনবো, দুজনের কাছ থেকেই শুনবো। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছি, ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আর কাবুল প্রশ্নগুলো সহজ, আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত আছেন সিনিয়র আইনজীবী, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। মঞ্জু ভাই, বিরতির আগে প্রশ্ন রেখে বিদায় নিয়েছিলাম, আসলে আমাদের সরকারের কী বা করার আছে এক্ষেত্রে? সুব্রতদা বললেন যে একটি দুর্বল প্রেস নোট দেওয়া হয়েছে, একটি নতুন সরকার, নতুন একেবারে পর্যদস্ত অর্থনীতির একটি দেশ, যেখানে বিগত রিজিম আমাদেরকেই ধ্বংস করে গেছে, সেই জায়গা থেকে বাংলাদেশের মতো রাষ্ট্রের কী বা করার আছে সরকার? আমি আপনাকে প্রশ্ন করি, বিএনপি চীন এবং রাশার ভূমিকা, বিএনপি যদি আজকে ক্ষমতায় না থাকতো তাহলে বিএনপি আজকে মিছিল করতো না রাস্তায়? এই যে একটা আগ্রাসী হামলার প্রতিবাদে মিছিল করতো না? তাহলে আপনি যে বলছেন একটা নতুন সরকার, নতুন সরকার মানে কি? বাংলাদেশের পররাষ্ট্রনীতি তো নতুন না। বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি কি? যে নির্যাতিতদের পাশে বাংলাদেশ থাকবে। যেহেতু বাংলাদেশের জন্মই হয়েছে একটা নির্যাতিত অবস্থানে যুদ্ধ করে, যেটা সুব্রতদা বলার চেষ্টা করেছেন, এটা তো আমাদের মৌলিক জায়গা। আপনি সারা পৃথিবীতে, আমি যখন জাতিসংঘের সদস্য, তাহলে আমি সারা পৃথিবীতে যে কারো সার্বভৌমত্ব, যে কারো জীবন রক্ষার স্বাধীনতার ব্যাপারে আমি কথা বলবো। এটা তো আমার জন্মগত অধিকার, এটা আমার নাগরিক হিসেবে সারা পৃথিবীর কাছে গ্লোবাল সিটিজেন হিসেবে আমার অধিকার। সুতরাং আমি দাদার সাথে একমত যে আপনি তো আগে প্রথমে আপনি এই হত্যাকাণ্ডের নিন্দা করবেন, এই আগ্রাসী হামলার নিন্দা করবেন, তারপরে আপনি আমার দেশের অর্থনীতির বিষয়, আমার বিদেশি নাগরিকরা আছেন, আমার প্রবাসীরা আছেন, তাদের ব্যাপারে আপনার কনসার্ন, অবশ্যই এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সারা পৃথিবীর লোকেরা আছে না বিভিন্ন জায়গায়, পুরো মধ্যপ্রাচ্যে তো সারা বিভিন্ন দেশের লোকেরা বসবাস করছেন। সুতরাং একই সাথে তো সারা পৃথিবীর মানুষরা এতটা ঝুঁকির মধ্যে পড়েছে। সুতরাং এই প্রেস নোটটা আমার কাছে মনে হয়েছে একটু মানে যারাই তৈরি করেছেন ভালো করে দেখে করেন নাই, অথবা এই বোধশক্তি তাদের মধ্যে ছিল না। প্রথম কথা হচ্ছে যে ওই যে একটা কথা বলে না, যা হারে লোকটার চোখটা নষ্ট হয়ে গেল, লোকটা যে মারা গেছে সেটা বলছে না। হ্যাঁ, তো সুতরাং এখানে আমাদের প্রেস নোটের এই জায়গাটায় করা দরকার ছিল, সেটা হচ্ছে যে প্রথমত এই হত্যাকাণ্ডের নিন্দা জানানো দরকার ছিল, এই হামলার নিন্দা জানানো দরকার ছিল, এবং আহ্বান জানানো দরকার ছিল। আহ্বানটা জানিয়েছে অবশ্যই, যে আমাদের এই যুদ্ধটা বন্ধ করে দিতে হবে ভাই। সারা পৃথিবীতে আপনি যুদ্ধ লাগিয়ে বারবার অস্ত্র ব্যবসা করবেন, সমরাস্ত্র কেনার জন্য, যেখানে পৃথিবীতে মানে আপনার 20 থেকে 30 ভাগ মানুষ না খেয়ে মারা যাচ্ছে, মানুষের আশ্রয়স্থল নাই, রিফিউজি বাড়ছে সারা পৃথিবীতে, এই যুদ্ধের কারণেই তো বাড়ছে। সুতরাং এই যুদ্ধ বন্ধ করার জন্যই তো আমরা জাতিসংঘ করেছি। আমরা আমাদের চূড়ান্ত পর্যায়ে কি এই যুদ্ধটি আসলে যুদ্ধ হবে না উত্তেজনার মধ্যেই শেষ হবে? না, আপনি যুদ্ধ তো অলরেডি ছড়িয়ে পড়ছে। আপনি দেখেন, আপনি ইসরায়েল আমেরিকা হামলা করছে ইরানে, ইরান স্বভাবতই সে মার্কিন স্বার্থে, সে তো আর ওয়াশিংটনে হামলা করতে পারছে না, যেহেতু মাঝখানে একটা বড় সমুদ্র রয়েছে। হ্যাঁ, সে হামলাটা করছে ইরানের যে সমস্ত জায়গাগুলো, ইরানের জায়গাগুলো তো কোথায় রয়ে গেছে? মধ্যপ্রাচ্য জুড়ে ঘাঁটি। এখন দেখেন, এই কাতারে, কুয়েতে, বাহরাইনে, দুবাইতে বা বিভিন্ন জায়গায়, সৌদি আরবে মার্কিন ঘাঁটিটা কেন আছে? এই যুদ্ধের ভয়েই তো ঘাঁটিটা আছে। যে আমার একটা বড়, আমরা বলি না একটা মাস্তান পালে না মানুষ, যে একটা লাঠিয়াল, আগের যুগে আমরা দেখতাম না জমিদাররা লাঠিয়াল পুষত, তো এটা হচ্ছে অনেকটা এরকম, যে আমি অন্য জায়গার আগ্রাসন থেকে বাঁচার জন্য আমি আমার জায়গায় একটা লাঠিয়াল বাহিনী রাখলাম, এবং সেটা হচ্ছে একটা মার্কিন ঘাঁটি। এটা আমি একচ্ছত্রভাবে মার্কিনের বিরুদ্ধে বলবো না, কোনো চায়নার ঘাঁটি থাকলে, রাশিয়ান ঘাঁটি থাকলে, বা জার্মানদের ঘাঁটি থাকলে সেটাকেও আমরা নিন্দা করব। কথা হচ্ছে যে এই করে শেষটা কোথায়? পৃথিবীতে কি সমাধান হয়েছে? আপনি দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যাদের মধ্যে হয়েছে তারাই তো এখন ইউরোপীয় ইউনিয়ন গঠন করেছে। তার মানে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার বিষয় না যে তারা তো ভেদাভেদ ভুলে, জাপান, জার্মান, পরস্পর ভেদাভেদ ভুলে তারা তো একসাথে হয়ে কাজ করছে, এবং তারা তো আমেরিকান সাথেও এখন তাদের সুসম্পর্কের ব্যাপার আছে।
আমরা দেখলাম একসময় দাদা যেটা বলেছেন যে দুই কেন্দ্রিক পৃথিবী ছিল, দুই ভাগে ভাগ ছিল, রাশিয়া এবং আমেরিকা। রাশিয়া যখন ভেঙে গেল তখন আমরা দেখলাম যে আমেরিকার মানে অধীনস্থ হয়ে গেল একটা রাশিয়া। তো এই জায়গা থেকে আমরা যেটা বলি যে আমাদের এই যে ইরানদেরও আমি যদি বলি, তারা উত্তেজনা তৈরি করা, হুমকি তৈরি করা, এই ভূমিকাগুলো থেকে আমাদের সরে আসতে হবে। আমার যতটুকু ক্ষমতা না, আমি তার চাইতে বেশি বাগাড়ম্বর বা কেন করব। আবার একইভাবে আমার স্বাধীনতা রক্ষার জন্য আমি অস্ত্র বানাবো, আমি আমার সীমান্ত রক্ষার জন্য আমি অস্ত্র কিনবো, আমি আমার সামর্থ্যের আলোকে প্রস্তুতি নেব, সেটার জন্য আপনি মাতাব্বরি করার কে? এটি কি তাদের অর্থনৈতিক জাল বিস্তারের জন্য, না অন্য কোনো উদ্দেশ্য আছে? না, আমি যেটা মনে করি অর্থনীতিতে নিয়ন্ত্রণ আমাদের প্রতিষ্ঠা পৃথিবীতে এখন শান্তি প্রতিষ্ঠার জন্য এখন আমি দেখছি যেটা বলছে যে এখন অবস্থাটা এমন হয়ে গেছে যে আপনি কিছু না খান। ওই যে আমাদের শহীদ ওসমান হাদি একটা কথা বলেছিল যে আমাদের ঘাস খেয়ে হলেও আমাদের মানে পারমাণবিক অস্ত্র বানানো দরকার। কারণ আপনি দেখেন আপনার কাছে পারমাণবিক অস্ত্র থাকলে আপনি সেফ। তো আমেরিকা এত কিছু করে, চায়নায় হামলা করে না কেন? ইরানেও তো পারমাণবিক অস্ত্র আছে। পারমাণবিক অস্ত্র তো ইরান তৈরি করতে পারে নাই, ইরানের তো প্রত্যেকটা জায়গা গুড়িয়ে দেওয়া হয়েছে। তাদের পারমাণবিক স্টেশন আছে, তাদের স্টেশনগুলোকে তো এর আগেই আপনার ধ্বংস করে দেওয়া হয়েছে। আচ্ছা। তো সেজন্য বলছি যে আপনার কাছে যখন পারমাণবিক অস্ত্র থাকবে তখন আরেকজন আপনার কাছে আঘাত করতে কি হবে, মানে ভয় পাবে। আপনি দেখবেন ভারত পাকিস্তান যুদ্ধ হয় কিন্তু থেমে যায় কেন? কারণ এই থেমে যায় এই জন্য যে দুইজনের হাতেই পারমাণবিক অস্ত্র আছে, তখন একে অপরের কাছে ভয় পায় যে সে যদি মারে, এ যদি মারে, দুই দেশই তো কী হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সেজন্য হয় সারা পৃথিবী থেকে পারমাণবিক অস্ত্র তুলে দিতে হবে, আর নাইলে যাদের সামর্থ্য আছে সবাইকে পারমাণবিক অস্ত্র বানানোর আপনি এই মাতাব্বরিটা আপনি নিতে পারবেন না। সবাইকে অস্ত্র বানানোই কি বিশ্বে শান্তি ফেরাবে? না, বিষয়টা তো ওরকম যে আপনার কাছে এখন ঘটনা হচ্ছে যে আপনি ছিনতাইকারী আমাকে ধরে সব নিয়ে যাচ্ছে। সেজন্যই তো আমাদের দেশে বলে না যে অস্ত্রের লাইসেন্স দেয় কাদেরকে, যে নিজের জীবনের নিরাপত্তা রক্ষার জন্য যার নিরাপত্তা ঝুঁকির মধ্যে আছে তাদেরকে। আমাদেরকে তো কিছুদিন আগেও পুলিশ বলছিল যে আপনাদের অস্ত্র লাগবে কিনা, আমরা অস্ত্র দিব। আমি বলছি ভাই এই দেশে বাইচে থেকে এবার কী লাভ, বেঁচে থেকে তো একটা মৃত্যুর পুরীর মধ্যে আছি। ঠিক আছে, অস্ত্র দিয়ে তো বাঁচা যাবে না। এই জন্য আমি দুইটাই কথা বলছি, হয় আপনি সবাইকে সবার পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনার মজুদ দিয়ে দেন, আদারওয়াইজ সবাই পারমাণবিক অস্ত্রের নিরস্ত্রীকরণের দিকে যেতে হবে। সুব্রত চৌধুরী, আসলে পরিণতি কোন দিকে গড়াচ্ছে? না, শেষ পর্যন্ত যুদ্ধ তো বেঁধেই গেল। না, এটা থামাবে কি? এটা থামানোর তো কিছু নাই। থামতে তো হবে না। আগেকার দিনে উত্তেজনা হলে তো আমরা একটা বৈঠকের ব্যবস্থা করতাম, কোন একটা রাষ্ট্র এগিয়ে আসতো, কাউকে না তারা ভেন্যু দিত যে আসেন এখানে আলোচনা করেন। আর তাৎক্ষণিক সময় তো আমরা দেখছি পাকিস্তানের ভারতের যুদ্ধের সময়, সব সময় তো আমরা এগুলো দেখেছি। শান্তির সপক্ষে কোনো কোনো দেশ একটা উদ্যোগী ভূমিকা নিত, সব পক্ষকে ডাকতো, ওখানে আলোচনা হতো। এখানেও তো আলোচনা হচ্ছিল সুইজারল্যান্ডে, জেনেভাতে। এটা কোন দিকে মন নিয়ে নিল? এমনও তো হতে পারে আলোচনায় বসিয়ে তাদের পরিকল্পনা মাফিক কাজ শুরু করে, একদিকে আলোচনার মধ্যে নিয়ে গেছে আর এদিকে তার কাজ শুরু করে দিয়েছে। আমার কথা হচ্ছে আন্তর্জাতিকভাবে আমাদের ইসরায়েল প্যালেস্টাইনের ঘটনা তো একই ঘটনাটা ঘটলো, সে তো একটার পর একটা ঘটনা ঘটিয়ে যাচ্ছে, আর আমরা এটা কোনো প্রতিরোধও করতে পারি না, প্রতিবাদও করতে। আর প্রতিবাদ করতে অসুবিধা। উনি বলেছেন লক্ষ লক্ষ মানুষ যদি ইরানে নেমেছে, আমরা সারা বিশ্বে কেন নামি না? আমার সরকার তো অন্তত এইটা করতে পারে যে আসেন আমরা একটা শান্তির সপক্ষে, দলমত নির্বিশেষে বাংলাদেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বে রাজপথে নেমেছে, দিক একটা প্রোগ্রাম শান্তির পক্ষে। আপনি যদি শান্তির পক্ষে জোরালো আওয়াজ না তুলেন, তার মানে কি আপনি অশান্তির পক্ষে ইনডাইরেক্টলি কাজ করছেন বাংলাদেশকে। আপনি বলেছিলেন যে দল নিরপেক্ষ পররাষ্ট্রনীতি আপনি নেবেন, নতজানু করবেন না, কিন্তু আপনার আজকের স্টেটমেন্টটা আমি খুবই সংক্ষুব্ধ। এটা নতজানু পররাষ্ট্রনীতিরই একটা কি বলে এটাকে সিমটম আর কি। জি, সুব্রত চৌধুরী, আপনার কাছ থেকে আমাদের আজকের যে নির্ধারিত বিষয় পুলিশ হত্যাকাণ্ড নিয়ে, একটু পুলিশ হত্যার যে বিচার নিয়ে এক ধরনের আলোচনা সমালোচনা চলছে। আচ্ছা, পুলিশ হত্যা কখন হয়েছে? পুলিশ হত্যা গত জুলাই বিপ্লবের সময় হয়েছে, গণ অভ্যুত্থানের সময়। সাধারণ মানুষ মরেছে তো বেশি। হ্যাঁ, দুই একটা ঘটনা ঘটেছে খুবই অমানবিক, যেমন একজন অন্তঃসত্ত্বা নারীকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। হ্যাঁ, এগুলো তো আসলে যারা আন্দোলনের নেতৃত্বে ছিল তারা তো করে নাই। হ্যাঁ, কিছু শৃঙ্খল জনতা সবসময় থাকে। এখন যারা জয়লাভ করেছে, হ্যাঁ, এখন তাদেরকে আপনি
ওই কেন গণ অভ্যুত্থান করলো এই জন্য আপনি তাদের আইনের আওতায় না, আনবেন? কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আরে তো এগুলো এই তো কথা আওয়ামী বলেননি। লীগের বয়ান। আচ্ছা, আপনি আওয়ামী লীগের বয়ানের মধ্যে আমাদেরকে ঢুকাই দিচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রী তো এই কথা বলেননি। স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু ক্লারিফাই করেছেন যে এভাবে কথাটি বলা হয়নি। না না, ঠিক আছে, উনি সরকার পরিচালনা করেন, উনি তো ওনার জায়গা থেকে বলবেন। কিন্তু আমি পরিষ্কারভাবে বলতে চাই, দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সেগুলো চিহ্নিত করেন। আপনি ঢালাওভাবে সব কিছু করবেন। পুলিশ কী করেছে আমরা দেখি নাই চোখের সামনে। পুলিশ তো ধরে ধরে নিয়ে গুম করেও ফেলেছে। আপনি নিজেও তো এগুলোর শিকারে ছিলেন। হ্যাঁ, প্রেস ক্লাবে দাঁড়াইতে পারেন নাই, কীভাবে আমাদের উপর হামলা হয়েছে আপনি হামলার শিকার ছিলেন। যাত্রাবাড়িতে কী সব ঘটনা, হারুনের ভূমিকা দেখি নাই তখন। তখন ওই যে পুলিশ অস্ত্র নিয়ে আসাদুজ্জামানের সাথে কী আলাপ করতেছিল, হ্যাঁ, একটা মরে তো সবাই দাঁড়িয়ে থাকে। তো এইসব অমানবিক পুলিশ তো আমরা দেখেছি, আমরা তো সেগুলো তো বিচার করতে হবে আগে। ওইটা কেন এখন তোলা হচ্ছে ওই বিচারটাকে সরকারের পক্ষ থেকে তোলা হয়নি। এটি হ্যাঁ, এটা খুব সুকৌশলে ভিন্ন খাতে নেওয়ার জন্য সুকৌশলে পরাজিত শক্তিরা এটা শুরু করেছে এই বয়ান। মঞ্জু ভাই, এটা কি আসলেই পরাজিত শক্তিরা করছে না অন্য কোনো মতলব আছে এখানে? প্রথম কথা হচ্ছে, দেখেন, ইন প্রিন্সিপাল কথা কি? ইন প্রিন্সিপাল কথা হচ্ছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের, প্রত্যেকটা অপরাধের বিচার চাই আমরা। এটা হচ্ছে আমাদের রেড লাইন, মানে ইনসাফের জায়গা থেকে। এখন আপনি যদি পুলিশ হত্যার বিচার আসলে করতে চান, তাহলে আমি মনে করব যে এই বিচারের জন্য দায়ী হচ্ছে শেখ হাসিনা, এই হত্যাকাণ্ডের জন্য। ঠিক আছে? কারণ আপনি যদি পুরো একটা ক্যানভাসে দেখেন এই গণ অভ্যুত্থানটা, এই গণ অভ্যুত্থানের জন্য দায়ী শেখ হাসিনা, শেখ হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রী, শেখ হাসিনার আজ্ঞাবহ যে সমস্ত পুলিশরা, যেটা সুব্রত চৌধুরী একটু আগে বললেন, যে যারা বলছে হেলিকপ্টার থেকে গুলি করে মারার জন্য, যারা অর্ডার দিয়েছে যে লিথাল ওপেন করে গুলি করার জন্য, যারা পুলিশের নর্মস অ্যান্ড মানে রেগুলেশন যেগুলো সেগুলো ভায়োলেট করেছে। যখন একটা বড় ঘটনা ঘটে, সেটাকে আপনাকে ওই ক্যানভাসে আপনাকে বিচার ধরতে হবে। আপনি যদি ধরেন মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধ হয়েছে, যেটার জন্য আমরা বিচারের কথা বললাম না, তাহলে আপনাকে এটা বড় ক্যানভাসে এটার মূল কারা, ওদের বিচারে আগে আনতে হবে। সেই জন্য আমি মনে করি গণ অভ্যুত্থানের টোটাল এই ঘটনাটাকে একটা বিচারের আওতায় আনতে হবে, এবং সেই সবগুলো কনসিকুয়েন্স আলাদাভাবে করা যায়, আলাদা আলাদা করে না করে একটা কমন কনসিকুয়েন্সের জায়গায় এসে এটার মূল মানে কারা, অভিযুক্ত কারা, তাদেরকে আনতে হবে। যেমন আমি আপনাকে একটা ঘটনা বলি, আমার নিজের জেলা ফেনীতে একটা গণহত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। 8 জন ছাত্রকে একই সাথে গুলি করে, এবং এটা কিন্তু পুলিশ করে না, এটা করেছে আওয়ামী যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা। আমি বিশ্বাস করি যদি এই ঘটনাটা না ঘটতো, ওই ফেনীতে কিন্তু মানে ঢাকায় যেরকম মানে ম্যাসিভ ম্যাসাকার হয়েছে সেটা কিন্তু হতো না। রাজনৈতিক সহিংসতা কম হতো 5ই আগস্টের পরে, কিন্তু এই একটা ঘটনার কারণে হয়েছে। সেখানে অনেক আওয়ামী লীগের লোকেরাও এটা দ্বারা ভিক্টিমাইজড হয়েছে। এই ঘটনা যদি না হতো, তাহলে মানে ম্যাসিভ আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষের যে জনবিক্ষোভ, এটা হতো না। এখন আমি আপনাকে বলি, আমরা তো একসাথে অ্যারেস্ট ছিলাম, তখন গ্রেফতারকৃত ছিলাম। আমি যখন 6 তারিখ মুক্তি পেলাম রাতের বেলা, আমি যখন আসছি, আমার বাসা ধানমন্ডি 32-এর পাশে 28 নম্বর রোডে, আমি দেখলাম যে 32-এর সামনে ছাত্ররা লাইন ধরে লাঠি নিয়ে পাহারা দিচ্ছে, যাতে ফার্দার কেউ 32-এ অ্যাটাক না করে। পরদিন আমি ডিবি অফিসে গেলাম আমার মোবাইল নেওয়ার জন্য, আমার মোবাইল তো তারা আটকে রেখেছে। আমি গিয়ে দেখলাম যে সেখানে ছাত্ররা পাহারা বসিয়েছে, যাতে কেউ সেখানে অ্যাটাক করতে না পারে। তাহলে আপনি কি এটা দেখবেন না যে অব্যবহিত পরে ছাত্ররা যে থানাগুলো, পুলিশের বিভিন্ন স্থাপনা রক্ষার জন্য দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে সবাই মিলে, সেখানে তো কোনো দল মত ছিল না, একেবারে আপামর। আমি সেখানে মাদ্রাসা ছাত্রদেরকে দেখেছি, তারা দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। তাহলে আপনি দেখেন, আজকে যদি যে প্রশ্নটা দেখা দিয়েছে যে পুলিশ হত্যার বিচার করা হবে বলে ইশারা ইঙ্গিতে বিপ্লবীদেরকে বিচারের আওতায় আনার হুমকি দেওয়া হচ্ছে, এটা আমি দুঃখিত যে এটা কোনো বিএনপি নেতার মুখ দিয়ে এই ধরনের কথা এসেছে, যার কারণে কনফিউশনটা তৈরি হয়েছে। প্রশ্ন হচ্ছে, সরকারের পক্ষ থেকে কিন্তু ক্লারিফাই করা হয়েছে। এখন ঠিক আছে, ক্লারিফাই করা, তার এখন ব্যাপার হচ্ছে সরকারের উপর আপনি আস্থা রাখতে পারছেন কিনা, বলা তো যাচ্ছে না। কারণ আমরা রাখতে পারছেন, হ্যাঁ আপনি পারছেন না, আমরা তো আস্থা রাখতে পারছি না। আমরা তো এটা দুর্ভাগ্য আমাদের। আপনি দেখেন, আমরা একটা স্বতন্ত্র দল আকারে থাকতে চেয়েছিলাম, কেন আমরা নির্বাচনে শেষ পর্যন্ত একটা জোটে যেতে হয়েছে এজন্য যে আমরা দেখেছি যে বিএনপি মানে জুলাই সনদকে ওন করে। জুলাই বিপ্লবে বিএনপির 400-র উপরে লোক মারা গেছে, কিন্তু তারপরে ইশারা ইঙ্গিতে কথায় কেন যেন মনে হচ্ছে তারা জুলাইকে ওন করতে চান না। আপনাদের মধ্যে যে বিশ্বাসহীনতা জন্ম নিয়েছে, এই বিষয়ে আরও একটু শুনতে চাই মঞ্জু ভাই। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিতে চাচ্ছি। দর্শক, আর কেবল প্রশ্নগুলো সহজ নিচ্ছে, আরও একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন।
দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আর কাবুল প্রশ্নগুলো সহজ আমাদের সঙ্গে আলোচনার জন্য যুক্ত আছেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আছেন মজিবুর রহমান মঞ্জু, সভাপতি এবি পার্টি। মঞ্জু ভাই, বিরতির আগে আপনাকে একটি প্রশ্ন রেখে গিয়েছিলাম, সেটি হচ্ছে যে আপনারা নির্বাচনের আগে অভ্যুত্থান পরবর্তী সময় সবগুলো রাজনৈতিক দল জনগণকে কথা দিয়েছিলেন যে আপনারা যেই সরকার গঠন করেন বা যেই বিরোধী দল থাকেন, আপনারা ঐক্যবদ্ধভাবে একটা বেটার বাংলাদেশের জন্য কাজ করবেন, হ্যাঁ, গঠনমূলক সমালোচনা করবেন। কিন্তু আপনি বলছেন যে ইতিমধ্যেই আপনার সরকারের উপরে আস্থা হারিয়েছেন। আজকে মাত্র 10-11 দিন সরকারের বয়স, এটার কারণটা কি? না, সরকারের উপর এখন আস্থা হারিয়েছি বিষয়টা এমন না। বিএনপির উপরে আস্থা হারিয়েছি আগে। আমি যেটা বলতে চাইছি আপনাকে, কেন হারিয়েছি আমি আপনাকে বলি। প্রথম হচ্ছে, আমরা তো সবাই জুলাই শক্তি ঐক্যবদ্ধ ছিলাম। বিএনপিও তো জুলাই। আমি অনেক চেষ্টা করেছি এই জিনিসটা বোঝানোর জন্য সবাইকে। যেমন ধরেন বিএনপি, জামাত, এনসিপি বা আমরা অন্যান্য যারা জুলাইয়ের অভ্যুত্থানের শক্তি, আমরা তো এবারে নির্বাচনে যারাই আপনি পার্লামেন্টে গেছে সবাই জুলাই বিরোধী, কেউ তো আর পার্লামেন্টে যায় না, কেউ নেই, ঠিক আছে? সবাই জুলাইয়ের শক্তি। বিভক্তিটা কোত্থেকে এসেছে? বিভক্তিটা কিন্তু বীজটা বপন করেছেন প্রফেসর ইউনূস। উনি যখন কাউকে মাস্টার মাইন্ড হিসেবে দেখিয়ে দিয়েছেন, এটা একটা প্রাথমিক ওনার গ্লোবাল হিরো বানানোর চেষ্টা, একটা ওনার ভুল ছিল। এবং উনি পরে নিজেও এটা বুঝেছেন যে যাদেরকে উনি হিরো বলেছেন তারা যে আসলে হিরো না, বা তাৎক্ষণিক। একটা কথা হচ্ছে যে জুলাই হচ্ছে আমাদের সর্বসম্মত একটা অভ্যুত্থানের অর্জন। এখন দেখেন সেখানে কি হয়েছে, ছাত্ররা একটা ক্রেডিট নেবে, তাদেরকে ক্রেডিট দিতে হবে আমাদেরকে, তাদেরকে ক্রেডিট দেওয়া হয়েছে একটা জিনিস। দ্বিতীয় হচ্ছে, যখন আপনি তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করেছেন যে আরে আমরা 18 বছর ধরে লড়াই করছি, ওরা কোত্থেকে আসছে হঠাৎ করে এসে, আপনি যখন তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করছেন, ওরাও তুচ্ছতাচ্ছিল্য করা শুরু করছে যে আপনারা তো বালুর ট্রাক সরাইতে পারেন নাই, আপনারা 18-15 বছর ধরে কি করছেন আমরা জানি না, কয়টা লোক মিছিল করতে পারেন। এই যে একে অপরের বিরুদ্ধে কথাগুলোর চাউটটা, এটা ট্যাগিংটা খারাপ হয়েছে, নাম্বার 1। নাম্বার 2, আপনি যেটা বলছেন আস্থাটা কোথায় সংকটটা তৈরি হয়েছে, সংকটটা তৈরি হয়েছে আমরা যখন ঐকমত্য কমিশনে জুলাই সনদ নিয়ে আলোচনা করছি, সেখানে আমরা দেখলাম, যেখানে দাদাও মাঝে মাঝে অংশগ্রহণ করেছেন, সেখানে আমি দেখলাম যে বিএনপি যখন নোট অফ ডিসেন্ট দেওয়া শুরু করলো, আমি কিন্তু সেখানে দাঁড়িয়ে সালাউদ্দিন ভাইকে স্পষ্ট করে বলেছি যে দেখেন, এখানে যা কিছু আলোচনা হচ্ছে কোনোটাই আপনাদের 31 দফার বাইরে কিছু নাই। আপনারাই বলেছিলেন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ভারসাম্য, ক্ষমতার ভারসাম্য রক্ষা করবেন। আপনারাই বলেছেন প্রধানমন্ত্রী পরপর 2বারের বেশি ক্ষমতায় থাকবেন না, রাখবেন না। আপনারাই বলেছিলেন যে এটা একটা নতুন বন্দোবস্ত, রাজনীতির একটা নতুন ডাইমেনশন আপনারা আনবেন। তাহলে এখানে আমরা যা কিছু করছি এগুলো তো আপনাদের 31 দফার মধ্যে করেছি। তখন সালাউদ্দিন ভাই আমাকে মানে খোঁচা মেরে বলেছিল, তুমি তো আমাদের চাইতে বেশি 31 দফা পড়ে ফেলছো। এখন কথা হচ্ছে, তখনই আমাদের কাছে মনে হয়েছে যে বিএনপি আস্তে আস্তে জুলাই স্পিরিট থেকে সরে যাচ্ছে। কিন্তু জুলাই তো সবচেয়ে বেশি ত্যাগ এই বিএনপির দলগত, হ্যাঁ, সবচেয়ে বেশি ত্যাগ। এবং আপনি দেখেন, আমি যেটা বলি যে শেখ হাসিনাকে সরানোর জন্য সবাই তো ঐক্যবদ্ধ ছিল, কিন্তু প্রেসিডেন্টকে সরানোর জন্য তো সবাই ঐক্যবদ্ধ হয় নাই, যার কারণে প্রেসিডেন্ট রয়ে গেছে, ঠিক আছে? এবং যেখানে যেখানে আপনি দেখবেন ফ্যাসিবাদের পদচিহ্ন রয়ে গেছে, সেখানে আমাদের বিভক্তির কারণে রয়ে গেছে। আমরা একে অপরকে দোষারোপ করেছি, কিন্তু তলে তলে দেখা গেছে সেখানে স্বার্থের খেলাটা শুরু হয়েছে, মানে, এবং তারাও প্রাসঙ্গিক হয়ে উঠছে, ডে বাই ডে প্রাসঙ্গিক হয়ে উঠছে। এই জায়গাটা আমি কেন বলছি, আপনি যেটা বলছেন সরকারের উপর আস্থার বিষয় হারিয়েছি, বিষয়টা দল হিসেবে বিএনপির দল হিসেবে বিএনপি, আমি বলছি না যে আস্থা হারিয়ে ফেলেছি মানে আবার আস্থা আনতে পারবো না, শতভাগ যেমন ধরেন আজকে যখন সালাউদ্দিন ভাই বললেন যে পুলিশ হত্যা তদন্তের ব্যাপারটা, এখন তো আমি আবার ট্রাস্ট করছি যে না, ঠিক আছে, আমি এখানে কোনো ইগো ছাড়া আর কিছুই দেখি না। আপনি জানেন আমার অনেক বক্তব্য পাবেন আপনি, আমি যে বলেছিলাম যে ইগোর রাজনৈতিক দলগুলোর মধ্যে ইগো প্রবলেমের কারণেই, ইগোটা বাদ দিলে, কারণ বিএনপি এখন প্রায় 209 আসন, এবং যখন তার ওই সংরক্ষিত আসন হবে এটা তো আরও বেড়ে যাবে। তাহলে এই রকম একটা শক্তি নিয়ে আপনার ইগোর দরকার কি? আপনি তো ক্ষমতার ভারে আপনি নত থাকবেন। এবং জুলাই সনদ যেভাবে লেখা হয়েছে সেভাবে যদি হুবহু বাস্তবায়ন করা হয়, এখানে বিএনপির কোনো ক্ষতি হবে না, দেশের লাভ হবে, গণতন্ত্রের লাভ হবে। কিন্তু বিএনপি যদি এটাকে দিয়ে মনে করে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আবার বিতর্কিত করবে, আবার ক্ষমতায়, ইতিমধ্যে কিছু কিছু জায়গায় সেই পদক্ষেপগুলো আমরা দেখতে পাচ্ছি। যেমন আইসিটি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে আপনি সরিয়ে দিলেন, আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরিয়ে দিলেন। আইসিটি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে নিয়ে রাজনৈতিক বিতর্কও ছিল, রাজনৈতিক প্রশ্নও উঠেছে। রাজনৈতিক বিতর্ক তো আমাদের সবাইকে নিয়ে থাকবে ভাই, আপনাকে নিয়ে থাকবে, আমাকে নিয়ে থাকবে না। আপনি বলতে চাচ্ছেন সরকার এবং রাজনীতি আলাদা রাখবার জন্য? আমার কথা হচ্ছে যে কোনো বিষয় সুন্দরভাবে একটা ব্যাপার আছে। আইসিটি ট্রাইব্যুনালের চিফকে আপনি সরান, এটা সুন্দর আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে সুন্দর করে সরান। কারণ এদের তাজুল ইসলাম সাহেব তো বিএনপি বিরোধী লোক না ভাই, উনি তো জুলাই অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন, জুলাই অভ্যুত্থানের একজন অংশগ্রহণকারীদের একজন গুরুত্বপূর্ণ। এবং আমি আপনাকে বলি, এখন আমি অনলাইনে বলতে বাধ্য হচ্ছি, সেটা তাজুল ইসলামের নিয়োগের ব্যাপারে বিএনপির লোকদেরও তো সুপারিশ ছিল। কার কার ছিল আপনি নাম জানতে চাইবেন আমার কাছে? তাহলে বিএনপির
পক্ষ থেকেও তো করা হচ্ছে। আর তাজুল ইসলাম যখন এই বিগত সময়ে দাদা বলতে পারবেন, যখন মানবতা বিরোধী অপরাধের বিচার হয়েছে তখন শুধু জামাতের লোকদের পক্ষে উকিল ছিলেন না, বিএনপির লোকদের পক্ষেও তো উকিল ছিলেন, উনি সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে উকিল ছিলেন। এবং তাহলে তাজুল ইসলাম তখন আমি বলছি যে রাজনৈতিক আপনাদের শক্তি হিসেবেও তো তাজুল ইসলাম তখন মাঠে ছিলেন, তিনি তো এবি পার্টির একেবারে ফ্রন্ট ফাইটার। আমাদের প্রতিষ্ঠাতাদের একজন উনি তো দল থেকে পদত্যাগ করে গিয়ে সেখানে গিয়েছেন। এবং আপনি দেখবেন ওই সময়ে আমি তো বলছি আপনাকে, এগুলো আমার কাছে অবাক লেগেছে, যে এই আচরণগুলো অবাক লেগেছে। এটা না করলেও কোনো সমস্যা ছিল না। আমরা একটু দাদার কাছ থেকে শুনে আসি। দাদা, ছোট্ট করে একটু শুনতে চাচ্ছি। মঞ্জু ভাই বললেন যে রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে যে একটু দূরত্ব বা ভুল বোঝাবুঝি, এটি আসলে আমাদের জন্য কি সামনে আমরা তো রাজনীতির একটা গুণগত পরিবর্তনের আশা করেছিলাম, তাই না? 54 বছর ধরে সবাইকে মিলে করতে হবে, 54 বছর ধরেই করছে। বিএনপি একা বদলে গেলে তো হবে না, সবাইকে। দাদাকে জিজ্ঞেস করেন, এই ক্রাইসিসের সময় আমরা যখন মিটিং করতাম, দাদা যখন মিছিল করে সামনে যেতেন, আমরা কতবার আমাদের মধ্যে কালমিনেটিং পয়েন্ট হচ্ছে এইটা, হ্যাঁ, জুলাই গণ অভ্যুত্থান। তো এরপরও যদি পদে পদে আমাদেরকে হতাশ হতে হয়, তো আমাদের এই দুঃখ বেদনাটা আমরা কোথায় তুলে ধরবো? উনি একটু টাচ করেছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে নিয়োগ দিল, এটা কোনো প্রয়োজন ছিল? নির্বাচনী কমিটির 23 নম্বর সদস্য হতে পারে, উনি ওনারা নিয়ে খুব মেধাবী, কিন্তু ব্যাংক সেক্টর দেখার মতো তার সেরকম যোগ্যতা আছে কিনা প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। না, সেটি দাদা এটা একটা সবসময় সাবজেক্টিভ হলেই যে মেধাবী হবে। যেমন আপনিও তো রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র না, আপনি তো রাজনীতি করছেন, রাষ্ট্র নিয়ে ভাবছেন। আপনি গণতান্ত্রিক ব্যবস্থাটা আমরা চেয়েছি সব জায়গায়, আপনি হঠাৎ করে সিটি কর্পোরেশনের রাজনৈতিক ব্যক্তিদের বসিয়ে দিলেন। এটা তো প্রয়োজন ছিল না, আপনি দ্রুত নির্বাচনগুলো দিয়ে দেন। এখন হয়েছে কি, ভারসাম্যহীনতা শুরু হয়ে গেছে। এই যে পৌরসভা, তারপর ইউনিয়ন পরিষদ, সব জায়গায় দেখতেছি তদবির শুরু হয়ে গেছে প্রশাসকের জন্য। তো বিএনপির সময় কি আমরা সব প্রশাসক দিয়ে রাষ্ট্র পরিচালনা করব? এগুলো কতগুলো ঘটনা একটার পর একটা ঘটে যাচ্ছে। তারপরে নিয়োগ প্রক্রিয়া নিয়ে হয়তো পদটা এখন আপনি জানেন, আজকে 1 সপ্তাহ হয়ে গেল, প্রত্যেক দিনে নতুন নতুন নাম আসতেছে। কেন এগুলো প্রশ্নবিদ্ধ হবে কেন? যা করার আপনি ডিস্ট্রিক্টভাবে করেন, সম্মানজনকভাবে করেন। তো বিএনপির কাছ থেকে তো আমরা অনেক প্রত্যাশা। দাদা, আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে যে আপনারাও তো এই সরকারের রাজনৈতিক এলাইর একটি পার্ট, হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনাদের দলীয় ফোরামেও তো কথা হয়, কথা বলবার সুযোগ আছে, সেগুলো আপনারা আলোচনা করছেন কিনা? এই প্রশ্নের উত্তর শুনবো দাদা ছোট্ট একটি বিরতি থেকে ফিরে। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছে আরও একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবুল প্রশ্নগুলো সহজ। বিরতির আগে আমরা সুব্রত দা আপনার কাছ থেকে আলোচনা শুনছিলাম। আপনি বলছিলেন যে প্রশাসক নিয়োগ, এইগুলো নানান ধরনের অভিযোগের কথা তুলছিলেন, কিন্তু আপনার রাজনৈতিক এলাই হিসেবে তো বিএনপির সাথে দলগতভাবে আলোচনা করবার সুযোগ আছে। না, অ্যালায়েন্স হয়েছে বলে যে সরকার যদি কোনো ভুল করে থাকে, এটা আমরা বলবো না। আমি সেটা বলি, জনগণের প্রত্যাশা, আকাঙ্ক্ষাটা কি? আমরা তো এই সরকারের তো টেক অফটা চাচ্ছি, ভালো না হলে ল্যান্ডিংটা অনেক বিপজ্জনক হয়ে যাবে। সুতরাং শুরু থেকেই, আজকে মাত্র 12 দিন হলো, হ্যাঁ, এখনো চুলছেরা বিশ্লেষণের সময় আসে নাই, কিন্তু কিছু কিছু বিষয়ে আমাদের সতর্কতা বাণী আমরা উচ্চারণ করছি, যেন সরকার সঠিকভাবে চলে। তা না হলে সরকার যদি অতি সরকারের মতো গা ভাসিয়ে দেয়, প্রত্যেকটা ইস্যুকেই যদি নিজের মতো করে ভাবে, তা তো হবে না। কারণ এই সরকারের উপর মানুষের প্রত্যাশা আকাশচুম্বী, মানে জনগণের চোখ দিয়ে দেখতে হবে। অবশ্যই, সেই কারণেই কথাগুলো বলছি। দাদা, ইরান ইস্যুকে কেন্দ্র করে পণ্য বাজারে সামনে ঈদ কোনো প্রভাব পড়তে পারে? এটা তো কঠিন, এটাই তো বাস্তবতা। এখানে তো সিন্ডিকেটগুলো বসা আছে, এবং আমাদের মন্ত্রী সাহেবরা, তাদের তো মুখে লাগাম ধরা দরকার। এমন সব বক্তব্য কেউ কেউ দিয়ে দিচ্ছে, এগুলো তো পরে পরে ওই যে বিগত সরকারের সময় কয়েকজন ছিল না ক্লাউন টাইপের, হ্যাঁ, ওদের বক্তব্য দিয়েই তো সরকার সবসময় বিব্রত থাকতো। তা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আপনার যে মন্ত্রী পরিষদ নিয়েছেন, হ্যাঁ, প্রায় 50 আর ওইদিকে কত 10 জন 60 জনের মতো একটা এত বড় বহর, তো এদেরকে একটু বলেন যে তারা দৃষ্টিরভাবে থাকে, কথাবার্তা একটু সংযতভাবে বলে। মঞ্জু ভাই, একই বিষয়। না, আমি বলি, প্রথম কথা হচ্ছে আমেরিকা আমাদের উন্নয়ন সহযোগী, মানবাধিকারের ইস্যুতে আমেরিকা সবসময় ভোকাল থাকে, কিন্তু তাই বলে আমেরিকা যদি কোনো অন্যায় করে, আমরা তো মানবাধিকারের প্রশ্ন থেকে, মানব সত্তার মানে অধিকারের জায়গা থেকে আমরা সেটার প্রতিবাদ করব। আমি মনে করি যে ইরান ইস্যুতে যেটা করা হয়েছে, এটা সারা পৃথিবীতে একটা হুমকির দামামা বেজে উঠেছে, এবং এটা আমরা কেউ আর নিরাপদ না। আমি মনে করি যারা এখানে, আমি আমেরিকাকে আলাদা করে দেখছি না, আমি দেখছি যে শক্তিশালীর উপরে, যারা কম শক্তিশালী তাদের উপরে যে নিপীড়নের ধারা তৈরি হচ্ছে, তাহলে এখানে তো আর কোনো মানে ব্যালেন্স আর থাকছে না, ইমব্যালেন্স হয়ে যাচ্ছে সারা পৃথিবী। সুতরাং এটা
আমরা আবার কিন্তু 100 বছর আগে ফিরে যাচ্ছি, 100 বছরের আগের যে মানে পিছিয়ে যাচ্ছি আমরা। তো এটা আমি মনে করি সিরিয়াস লেভেলের সবার কনসার্ন হওয়া উচিত, সারা পৃথিবীর মানুষের মানে প্রতিবাদ করা উচিত, আমাদের বাংলাদেশ সরকারেরও এই জায়গায় শক্ত পজিশন নেওয়া উচিত। আরেকটা কথা যেটা আপনি অর্থনীতির কথা, বাজার ব্যবস্থার কথা বলছেন, আমাদের দেশে অনেক সময় দেখবেন বাজেট হওয়ার সাথে সাথেই জিনিসপত্রের দাম বাড়া শুরু করে বিভিন্নভাবে জানার পরে। এখন দেখবেন আপনি কালকে আপনি তেল কিনতে যান, গ্যাস কিনতে যান, বলবেন যে যুদ্ধ শুরু হয়েছে, তেলের দাম বেড়ে গেছে। তেলের দাম কিন্তু এখন বাড়ার কথা না, আরও 2 মাস পরে এটার এফেক্ট যদি হয় তাহলে হওয়ার কথা। সুতরাং রমজান ঈদ সামনে, কিন্তু এই সুযোগটা আমাদের সিন্ডিকেট ব্যবসায়ীরা নেবেন। সরকারের মধ্যে যদি কোনো দুর্বলতা থাকে সেটা কিন্তু তাদের মধ্যে তাদের যোগসূত্র তৈরি হতে পারে, এবং এটাকে একটা উসিলা হিসাবে নেওয়ার কোনো সুযোগ নাই। কারণ পৃথিবীতে এখন অবাধ তথ্য প্রবাহের যুগ। আমরা জানি যে এই অন্তর্বর্তীকালীন সরকার অলরেডি আমাদের আগামী 3 থেকে 6 মাসের খাদ্য সরবরাহ সব কিছু মজুদ আছে। সুতরাং 6 মাসে এটার ইম্প্যাক্ট পড়ার কথা না। এই নানা বিষয় নিয়ে আমি মনে করি সরকারকে আমরা সতর্ক করছি, সচেতন করছি, এবং আমরা বলছি সরকারের প্রথম দিকে যে মনোভাবটা ছিল, একটা কথা বলে আপনাকে শেষ করছি, সরকার কিন্তু জাতীয় সরকার করবার কথা বলেছিল, আপনার মনে থাকার কথা। এর মানে কি? এর মানে হচ্ছে আমি একদলীয় একক কিছু করব না, আমি সবাইকে মিলে। কিন্তু এতদিন যে নিয়োগপত্রগুলো হয়েছে, বিভিন্ন জায়গায় নিয়োগ হয়েছে, সেখানে জাতীয় সরকারের কোনো ছাপ আমরা দেখি নাই। মানে ওই নীতি থেকে কি সরে গেছে, নাকি এটা সাময়িক ভুল, নাকি আসলেই ওইটা ছিল একটা আমাদেরকে মানে বলার জন্য বলা? এটা আমরা ধন্যবাদ মুজিবুর রহমান মঞ্জু, আপনাকে ধন্যবাদ অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। আমরা বিশ্বাস করি যে সরকার মানুষের চোখের ভাষা বুঝে মানুষের যে কাজগুলোতে কল্যাণ হবে, দেশের কল্যাণ হবে, সেভাবেই পদক্ষেপ গ্রহণ করবেন, এই বিশ্বাস আমরা রাখি। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ আজকের মতো এখানেই শেষ করছি। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল 7টায়। ফিরছি কাল রাত 9টায় নতুন অতিথিদের সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্লোবাল টেলিভিশনের সঙ্গেই থাকুন।